বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএস ইজি এডুকেশন চ্যানেল থেকে। আজকে আমরা সাংবিধানিক আইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, আর সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে সুপ্রিম কোর্টে যে দুইটি ডিভিশন রয়েছে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন, এই দুইটা ডিভিশনের আসলে কি জুরিসডিকশন আছে, কি ফাংশন আছে, কি গঠন আছে সংবিধান অনুযায়ী, সেটাই আমরা জানব। আজকের লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর আজকের লেকচারটা হয়ে গেলে মোটামুটি আমাদের সাংবিধানিক আইন বাংলাদেশ এটার ওপরে ডিসকাশন, শর্ট ডিসকাশন আমি বলবো, শেষ। কারণ তোমরা জানো যারা স্পেশালাইজেশন অন কনস্টিটিউশনাল ল, তারা অনেক এলাবোরেটলি ডিসকাস করেছে এই বিষয়টাকে। আমি খুবই শর্ট করে ডিসকাস করে গেছি। তো সেটি শেষ হয়ে যাবে। আমরা নেক্সট হয়তো বা অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে আবারও নতুন করে ভিডিও দেব তোমাদের জন্য। তাহলে চলো শুরু করে দিই আজকের লেকচার। জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য ফার্স্ট টাইম দ্য জুডিশিয়ারি। যদি আমরা বলি যে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমটা কীরকম, তাহলে আমরা প্রথমেই বলবো যে জুডিশিয়াল সিস্টেমে আমরা এটাকে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হায়ার, যেটা আমরা বলি ডিভিশন, এবং হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন নিয়ে গঠিত হয়। হায়ার কোর্ট যেগুলোকে আমরা বলি, আর একটা হচ্ছে লোয়ার জুডিশিয়ারি, স্টার্টিং ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট কোর্টস টু ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট। সো সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এটা আমরা এখন পড়ব, এর জুরিসডিকশন আমরা পড়ব। বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটা প্রতিষ্ঠা করা হয়েছে আসলে আর্টিকেল 94-এর সাবসেকশন সাব আর্টিকেল 1 অনুযায়ী অব দ্য কনস্টিটিউশন। এবং এখানে বলা হচ্ছে যে দিস ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি অফ দ্য ল্যান্ড অ্যান্ড টু ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ entrusted with separate powers and functions as devised in the constitution. সো কনস্টিটিউশনের আসলে সুপ্রিম কোর্টের গুরুত্বটা কীরকম, আমি শুধুমাত্র একটা কথা বলি তাহলেই তোমরা বুঝতে পারবা। আমরা বলি যে বাংলাদেশে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে, এবং এই সুপ্রিমেসিটার লিঙ্কটা কি? এই সুপ্রিমেসিটার লিঙ্ক হচ্ছে যদি আমরা কোনো আইন পাশ করি যা কনস্টিটিউশনের সাথে অসঙ্গতিপূর্ণ, অর্থাৎ কনসিস্টেন্সি না, সেক্ষেত্রে সেই আইনটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। তাহলে এই যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসিটা বিদ্যমান রাখার দায়িত্বই হচ্ছে সুপ্রিম কোর্টের। সো সুপ্রিম কোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান বা বডি কনস্টিটিউশনাল লয়ের ক্ষেত্রে। তাহলে চলো আমরা আরও বিস্তারিত জেনে নিই যে সুপ্রিম কোর্টের যে দুইটা বিভাগ রয়েছে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন, এই দুইটা ডিভিশনের পাওয়ার্স, ফাংশনস, জুরিসডিকশনস কি। Powers and functions of the High Court Division. According to Article 101, there are two sources of powers and jurisdiction of the High Court Division: the Constitution and the ordinary law. These powers, so আমরা বলছি যে আর্টিকেল 101 অনুযায়ী হাইকোর্ট ডিভিশনের আসলে পাওয়ারের সোর্স দুইটা, একটা হচ্ছে কনস্টিটিউশন আর একটা হচ্ছে অর্ডিনারি ল। So powers can be divided in two categories: the ordinary or general jurisdiction or the constitutional jurisdiction. So the ordinary jurisdiction of the High Court, the jurisdiction conferred upon the High Court division by any ordinary law, is its ordinary jurisdiction, which may be such the following types. First one, ordinary jurisdiction. It means that the jurisdiction of High Court division whereby it takes a case or suit as a court or first instance. It is for the ordinary laws passed by the parliament to prescribe what particular subject matter will come under the ordinary jurisdiction of the High Court division. For example, the Companies Act 1994, the Admiralty Act 1861 and the Banking Companies Ordinance 1962 etc. have conferred on the High Court division by virtue of ordinary jurisdiction. So High Court division এর ordinary jurisdiction বলতে আমরা বুঝবো যে এটি এমন কোনো সুট বা কেস নিতে পারে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে, এবং এই পাওয়ারটা কোনো অর্ডিনারি ল অর্থাৎ পার্লামেন্ট কর্তৃক পাশকৃত কোনো আইন দ্বারাই হাইকোর্টকে দেওয়া হয়েছে। সো যে কোনো সাবজেক্ট ম্যাটারে যে কোনো আইনই হাইকোর্টকে এই অর্ডিনারি জুরিসডিকশন দিতে পারে। নাও অ্যাজ ফর এক্সাম্পল কিছু আইনে উল্লেখ করা আছে, যেমন কোম্পানিজ অ্যাক্ট, অ্যাডমিরালটি অ্যাক্ট, ব্যাংকিং কোম্পানিজ অর্ডিন্যান্স, এটাতে হাইকোর্ট ডিভিশনকে অর্ডিনারি জুরিসডিকশন দেওয়া হয়েছে। দ্যাট ইজ যেটাকে আমরা বলি
অরিজিনাল জুরিসডিকশন, স্যুট বা কেস যেটা ফাইল করা যায়, দ্যাট ইজ আমরা বলছি যে ফর দ্য ফার্স্ট ইনস্ট্যান্স এখানে স্যুট বা কেস ইনিশিয়েট করা যায় সেরকম। নাও আমরা নেক্সট পড়ব অ্যাপিলেট জুরিসডিকশন কি আছে হাইকোর্ট ডিভিশনের। এনি ল মে কনফার দ্য হাইকোর্ট ডিভিশন on the High Court Division appellate jurisdiction on any matter. For example, CRPC, CPC, they have conferred on High Court Division some appellate jurisdiction. So এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে অর্ডিনারি আইন দ্বারা হাইকোর্ট ডিভিশনকে কিছু অ্যাপিলেট জুরিসডিকশন দেওয়া হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল সিআরপিসি, সিপিসি এগুলোতে হাইকোর্ট ডিভিশনকে অ্যাপিলেট জুরিসডিকশন দেওয়া হয়েছে। Then revisional jurisdiction. Revisional jurisdiction of the High Court Division means the power whereby it examines the decisions of its subordinate courts. For example, Section 115 of the CPC has conferred the High Court Division the revisional power. সো রিভিশনাল জুরিসডিকশনটাও আসলে কখনো কখনো এরকম পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইন কর্তৃক হাইকোর্ট ডিভিশনকে দেওয়া হয়ে থাকে, যে সাবঅর্ডিনেট কোর্টের যদি কোনো ডিসিশন এটা এক্সামিন করার ক্ষমতা রাখে তখন সেটাকে আমরা বলি রিভিশনাল জুরিসডিকশন। উদাহরণস্বরূপ আমরা দেখি যে সিপিসির 115 নম্বর সেকশনে আসলে হাইকোর্ট ডিভিশনকে রিভিশনাল পাওয়ার দেওয়া হয়েছে। Reference jurisdiction. So reference jurisdiction means the power whereby the High Court can give opinion and order on a case referred to it by any subordinate court. For example, Section 113 of CPC gives the High Court Division a reference jurisdiction. So reference jurisdiction বলতে আমরা বুঝি যে হাইকোর্ট ডিভিশনকে একটা পাওয়ার দেওয়া হয় যে হাইকোর্ট ডিভিশন ক্যান গিভ ওপিনিয়ন অথবা অর্ডার দিতে পারে কোনো কেস রেফার টু ইট, মানে এর কাছে কোনো একটা কেস রেফার করা হলো, দেন হাইকোর্ট ডিভিশন সেখানে অপিনিয়ন দিতে পারে। এখন রেফার কে করবে বাই এনি সাবঅর্ডিনেট কোর্ট। সো উদাহরণস্বরূপ বলা যায় সেকশন 113 সিপিসির হাইকোর্ট ডিভিশনকে একটা রেফারেন্স জুরিসডিকশন প্রদান করেছে। এছাড়াও আমরা এগুলো অর্ডিনারি জুরিসডিকশন ছাড়াও কনস্টিটিউশনাল কিছু জুরিসডিকশন রয়েছে হাইকোর্ট ডিভিশনের, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কনস্টিটিউশন ইটসেলফ কিন্তু এটা হাইকোর্টকে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি হাইকোর্টের 3 ধরনের জুরিসডিকশন রয়েছে কনস্টিটিউশন অনুযায়ী, এবং সেগুলো হচ্ছে রিট জুরিসডিকশন নাম্বার 1, নাম্বার 2 জুরিসডিকশন অ্যাজ টু সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার কোর্টস, অ্যান্ড জুরিসডিকশন অ্যাজ টু ট্রান্সফার অফ কেসেস। এই 3টা আমরা একটু হালকা পড়ে নিই। ফার্স্ট, রিট জুরিসডিকশন. Constitution has conferred on High Court Division as original jurisdiction only in cases, and that case is filed under the writ jurisdiction under Article 102 of the Constitution itself. Writ jurisdiction means the power and the jurisdiction of the High Court Division under the provision of the Constitution whereby it can enforce fundamental rights as guaranteed in Part 3 of the Constitution and can also exercise its powers of judicial review. সো আন্ডার আর্টিকেল 102 হাইকোর্ট ডিভিশনকে যে অরিজিনাল জুরিসডিকশনটা দেওয়া হয়েছে সেই অরিজিনাল জুরিসডিকশনটাকেই আমরা রিট জুরিসডিকশন বলি। এখন এই রিট জুরিসডিকশন বলতে আমরা হাইকোর্ট ডিভিশনের সেই প্রভিশনকে বুঝি যার মাধ্যমে হাইকোর্ট ডিভিশন ফান্ডামেন্টাল রাইট যেগুলো সংবিধান অনুযায়ী গ্যারান্টি করা হয়েছে পার্ট 3-তে সেই অধিকারগুলোকে প্রোটেকশন দিয়ে থাকে, এবং এর আন্ডারেই আমরা পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউটাকেও দেখতে পাই আর কি। দেন নাম্বার 2, jurisdiction as to superintendence and control over courts. Article 109 of the Constitution says that High Court Division shall have the superintendence and control over all the courts and tribunals subordinate to it, and this power is also called the supervisory power of High Court Division. This power of superintendence is in addition to the power conferred upon the High Court Division to control inferior courts or tribunals through writs under Article 102. সো সুপারিনটেন্ডেন্সের কন্ট্রোল যেটা এবং ওভার কোর্টস অন্যান্য কোর্টের উপরে দেওয়া হচ্ছে, এটা 109 সংবিধানে বলা হয়েছে যে হাইকোর্ট ডিভিশন সুপারিনটেন্ডেন্স ক্ষমতা রয়েছে এবং কন্ট্রোল করবে সকল কোর্ট এবং ট্রাইব্যুনালকে যা এর সাবঅর্ডিনেট। সো এই পাওয়ারটাকে আমরা সুপারভাইজারি পাওয়ারও বলতে পারি। পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স ইন অ্যাডিশন টু পাওয়ার conferred upon High Court Division to control inferior courts or tribunals
through writ under Article 102. Now, the nature of supervisory power of the High Court Division. The power under Article 109 is a discretionary power, and so no litigant can invoke this power as of right. So, being a supervisory power, the High Court Division can apply it suo motu. Again, it can be exercised on application on a party. So, আসলে এই সুপারভাইজারি পাওয়ারটা ডিসক্রিশনারি একটা পাওয়ার কোর্টের, এবং কোনো পার্টি এটাকে রাইট হিসেবে ইমপ্লিমেন্ট করতে চাইতে পারে না। সো এই সুপারভাইজারি পাওয়ারের বলে হাইকোর্ট ডিভিশন সুও মটো কি তার জুরিসডিকশন অ্যাপ্লাই করতে পারে, অথবা অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন অফ দ্য পার্টি সেটাও হতে পারে। Now, under the provision of High Court Division can interfere the functioning of the subordinate court or tribunal in the following circumstances: want of excess of jurisdiction, and then failure of exercise of jurisdiction, violation of procedure or disregard of principles of natural justice, findings based on no materials or order resulting in manifest injustice. সো এই প্রভিশনের আলোকে হাইকোর্ট ডিভিশন আসলে সাবঅর্ডিনেট কোর্টের ফাংশনিংয়ে নিম্নলিখিত ক্ষেত্রে ইন্টারফেয়ার করতে পারে। যদি এক্সেস জুরিসডিকশন অ্যাপ্লাই করে বা কোর্টের যে জুরিসডিকশন আছে সেটাই অ্যাপ্লাই করতে ফেইলর হয়, ভায়োলেশন অফ প্রসিজিওর অর ডিসরিগার্ড দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিসের প্রভিশনের যদি ভায়োলেশন করে, ফাইন্ডিংস বেসড অন no materials or order resulting in manifest injustice, and then jurisdiction as to transfer of cases. Under Article 110 of the Constitution, the High Court Division may transfer a case from subordinate court itself, but there are some conditions to be satisfied by the High Court Division. They are: a substantial question of law as to interpretation of the Constitution is involved in the case, a point of general public importance is involved in the case. So, under Article 110 তে আমরা বলছি যে হাইকোর্ট ডিভিশন একটা কেস ট্রান্সফার করতে পারে সাবঅর্ডিনেট কোর্ট থেকে নিজেই, বাট এখানে কিছু কন্ডিশনস রয়েছে যা আসলে হাইকোর্ট ডিভিশন ইফ স্যাটিসফাইড। সো সেই কন্ডিশনগুলো হচ্ছে: যদি এমন হয় যে সাবস্টান্সিয়াল কোশ্চেন অফ ল অ্যাজ টু ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন ইজ ইনভলভড ইন দ্য কেসেস, দ্যাট ইজ ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন যদি সেখানে ইনভলভ থাকে, একটা সাবস্টান্সিয়াল কোশ্চেন যদি সেখানে থাকে, দেন অ্যান্ড নাম্বার 2, এ পয়েন্ট অফ জেনারেল পাবলিক ইম্পর্টেন্স ইজ ইনভলভড ইন দ্য কেস, অথবা যদি পাবলিক ইম্পর্টেন্স সেই কেসের মধ্যে ইনভলভ থাকে। If the High Court Division, on being so satisfied, withdraws a case from a subordinate court, it will take following 3 alternatives. So, High Court Division যদি satisfied হয় এবং কোনো কেস সাবঅর্ডিনেট কোর্ট থেকে উইথড্র করে, দেন 3 অল্টারনেটিভ আছে। প্রথমত, it may dispose by the case, it may dispose the case of itself. High Court Division itself কেসটা ডিসপোজ করতে পারে। Or it may determine the question of law and return the case to the court from which it has been so withdrawn. অথবা যদি কোশ্চেন অফ লটা সে সলভ করতে চায় তাহলে সেটা সে সলভ করতে পারে এবং তারপরে এই কেসটাকে সে রিটার্ন করে দিতে পারে ওই কোর্টে যেখান থেকে সে উইথড্র করেছিল, টুগেদার উইথ এ কপি অফ দ্য জাজমেন্ট অফ দ্য ডিসিশন of on such question, and the court to which the case is so returned on receipt thereof proceed to dispose of the case on the case in conformity with such judgment. এবং হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্টটা রয়েছে কোশ্চেন অফ ল এর উপরে সেটারও একটা কপি সেখানে অ্যাটাচ করে কোর্টকে পাঠানো হবে এবং কোর্ট কী করবে সেটা আবার সেম প্রসিড করবে কেসটা উইথ কনফর্মিটি, অর্থাৎ ওই যে জাজমেন্টটা হাইকোর্টের আসছে ওটার সাথে কনফর্মিটি রেখে। It may determine the question of law and transfer it to another subordinate court together with a copy of the judgment or the decision on such question, and the court to cease the case and so transferred shall on receipt thereof proceed to the dispose of the case in conformity with such judgment. And in that case
সে কোশ্চেন অফ ল ডিটারমাইন করতে পারে এবং কেসটি ট্রান্সফার করতে পারে অন্য কোনো সাবঅর্ডিনেট কোর্টকে, নট দ্য অরিজিনাল কোর্ট যেখান থেকে সে ট্রান্সফার করে এনেছিল। এবং সেখানেও একটা কপি জাজমেন্টের দেওয়া হবে যে ডিসিশনটা সে আসলে দিয়েছে ওই কোয়েশ্চেন অফ ল এর উপরে। এবং এরপরে যখন ওই নিউলি সাবঅর্ডিনেট কোর্ট এটা রিসিভ করবে তখন সে আবার এই কেসটাকে প্রসিড করবে হাইকোর্টের দেওয়া জাজমেন্টের সাথে ইনকনফর্মিটি রেখেই। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ অ্যাপিলেট ডিভিশন। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ অ্যাপিলেট ডিভিশন, নাম্বার এ অ্যাপিলেট জুরিসডিকশন আছে, দেন জুরিসডিকশন অ্যাজ টু ইস্যু অ্যান্ড এক্সিকিউশন অফ প্রসেস, জুরিসডিকশন অ্যাজ টু রিভিউ অ্যান্ড অ্যাডভাইজরি জুরিসডিকশন। ফার্স্টলি গ্রাউন্ড, অ্যাপিলেট জুরিসডিকশনের গ্রাউন্ডের ক্ষেত্রে বলা হচ্ছে কেসেস হোয়ার অ্যাপিল লাইজ অফ রাইট, and number 2 where the appellate division grants leave to appeal. So article 103 অনুযায়ী বলা হচ্ছে the appellate division shall have the jurisdiction to hear and determine appeals from judgment, decree, order, sentence of the high court division. আর্টিকেল 103-তে ডিরেক্টলি বলা হয়েছে যে অ্যাপিলেট ডিভিশনের জুরিসডিকশন আছে হাইকোর্ট ডিভিশন থেকে যে সকল কেসগুলো আসবে সেগুলো হেয়ার কি মানে শুনানি করার এবং আপিল, জাজমেন্ট, ডিগ্রি, অর্ডার প্রদান করার, সেন্টেন্স প্রদান করার। অ্যান্ড আপিল টু দ্য অ্যাপিলেট ডিভিশন ফ্রম এ জাজমেন্ট, ডিগ্রি, অর্ডার, সেন্টেন্স অফ হাইকোর্ট ডিভিশন শ্যাল লাই অ্যাজ এ রাইট where the High Court Division certifies that the case involves a substantial question of law as to interpretation of the Constitution, or has conferred a sentence of death or sentenced a person to death or to imprisonment for life, or has imposed punishment on a person for contempt of that division, and in such other cases as may be provided by Act of Parliament. An appeal to the appellate division from judgment, decree, order, sentence or of the High Court Division in case which clause 2 does not apply shall lie only if the appellate division grants leave to appeal, যে কথাটা আমরা বললাম, appellate division grants leave to appeal and cases where appeal lies of right. Then Parliament may by law declare that the provision of this article shall apply in relation to any other court or tribunal as they apply in relation to the High Court Division. So 4 নাম্বার পয়েন্ট এখানে যে সাব আর্টিকেলটা আমরা বলছি এটা আমরা না বললেও পারি। সো আর্টিকেল 103 মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমত অ্যাজ অফ রাইট যেগুলো বললাম, অ্যান্ড গ্রান্ট লিভ টু আপিল। সো লিভ টু আপিল গ্রান্ট করে কিন্তু সাব আর্টিকেল 3 অনুযায়ী, অ্যান্ড সাব আর্টিকেল 1 and 2-তে ডিরেক্টলি বলা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের সকল জাজমেন্ট উমুক তুমুক আপিলের ডিভিশন শুনানি করবে এবং আপিল ঘোষণা করতে পারে। এবং কখন আসলে হাইকোর্ট ডিভিশনের রাইট বা জাজমেন্ট এই ক্ষেত্রে রাইট হিসেবে বিবেচিত হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এমন কোনো একটা কেস যেখানে আসলে ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন অর সাবস্ট্যান্সিয়াল কোশ্চেন অফ ল জড়িত আছে, অথবা কোনো ডেথ সেন্টেন্স বা সেন্টেন্স টু পারসন ডেথ, ইমপ্রিজনমেন্ট অফ লাইফ এই সংক্রান্ত কোনো বিষয়, অথবা হ্যাজ ইম্পোজড পানিশমেন্ট কন্টেম্পট অফ দ্যাট ডিভিশন, অর্থাৎ ওই ডিভিশনের কন্টেম্পট করেছে ধরো, সেটার জন্য কোনো পানিশমেন্ট প্রদান করা হবে ইন দ্যাট কেসেস। অর এখানে যে 3টা অপশান দেওয়া আছে এই 3টা অপশানের ক্ষেত্রে আমরা বলছি রাইট হিসেবে হবে। আর লিভ টু আপিল এক্সেপ্ট দোজ 3 আমরা বলতে পারি যে লিভ টু আপিল হিসেবে গ্র্যান্ট করা হবে। তো সেকেন্ড জুরিসডিকশনটা হচ্ছে জুরিসডিকশন অ্যাজ টু ইস্যু অ্যান্ড এক্সিকিউশন অফ প্রসেস, যেটা আন্ডার আর্টিকেল 104 অ্যাপিলেট ডিভিশন অ্যাপ্লাই করে থাকে। সো 104 অনুযায়ী দ্য অ্যাপিলেট ডিভিশন শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু such direction, orders, decrees or writs as may be necessary for doing complete justice in any cause or matter pending before it, including orders for the purposes of securing the attendance of any person or the discovery of the production of any document. So appellate division যদি মনে করে যে কমপ্লিট জাস্টিস নিশ্চিত করার জন্য কোনো ডিক্রিজ বা কোনো রিটস বা কোনো ডিরেকশন, কোনো অর্ডার দেবার প্রয়োজন, সেই ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন সেটি দিতে পারে। এবং সেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির অ্যাটেন্ডেন্স সিকিউরিংয়ের প্রয়োজন বা কোনো ডকুমেন্ট উপস্থাপন করবার প্রয়োজন পড়লেও অ্যাপিলেট ডিভিশন
কনস্টিটিউশনের অর্থাৎ সংবিধানের 104 নম্বর আর্টিকেল অ্যাপ্লাই করে এই এখতিয়ার অ্যাপ্লাই করতে পারে বা এই জুরিসডিকশন অ্যাপ্লাই করতে পারে। Jurisdiction as to review. Article 105. Under Article 105, the appellate division shall have power, subject to the provision of any act of parliament or any rules made by that division, to review any judgment, pronounce or order made by it, subject to the provision of an act of the parliament and subject to the rules made by the appellate division. So jurisdiction as to review এর ক্ষেত্রে এখানে আমরা আর্টিকেল 105 এ দেখতেছি যে অ্যাক্ট অফ পার্লামেন্টের সাবজেক্টে হতে পারে অথবা অ্যাপিলেট ডিভিশনের কোনো মানে তৈরিকৃত কোনো রুলসের সাবজেক্টে এটা হতে পারে যে অ্যাপিলেট ডিভিশনের পাওয়ার আছে এই রিভিউয়ের। অ্যান্ড দেন নেক্সট নাও অ্যাডভাইজারি জুরিসডিকশন আর্টিকেল 106। আর্টিকেল 106 অনুযায়ী সংবিধানের এখানে বলা হচ্ছে if at any time it appears to the President that a question of law has arisen or is likely to arise which is of such a nature and of such public importance that it is expedient to obtain the opinion of the Supreme Court upon it, then he may refer the question to the appellate division for consideration, and the division may, after such hearing as it thinks fit, report its opinion thereon to the President. So 106 অনুযায়ী আমরা বলতে পারি যে অ্যাট এনি টাইম যদি প্রেসিডেন্টের মনে হয় যে কোশ্চেন অফ ল এটা রাইজ করেছে অথবা এমন হয়েছে যে এটা উৎপন্ন হতে পারে বা উদ্ভব হতে পারে, ইন দ্যাট কেস এখানে পাবলিক ইম্পর্টেন্স জড়িত রয়েছে, তখন সুপ্রিম কোর্টের আসলে ওপিনিয়ন প্রয়োজন মনে করলে তিনি এটা রেফার করতে পারেন এই কোশ্চেন অফ ল অ্যাপিলেট ডিভিশনের ক্ষেত্রে, যাতে করে ডিভিশন শুনানির পরে যদি মনে করে যে তার কোনো ওপিনিয়ন আছে এর ওপরে তো সেটা প্রেসিডেন্টকে জানাতে পারে। দ্য প্রেসিডেন্ট মে সিক ওপিনিয়ন অফ দ্য অ্যাপিলেট ডিভিশন অন দ্য গ্রাউন্ডস ওপিনিয়ন অ্যাজ টু কোশ্চেন অফ ল অ্যান্ড নট of course of the question of fact. It's not obligatory on the part of appellate division to give opinion. The opinion given is in the nature of advice and not binding. So question of law এর উপরে ওপিনিয়ন চাইতে পারে। 2 নাম্বার হচ্ছে এটা অব্লিগেটরি না অ্যাপিলেট ডিভিশনের জন্য ওপিনিয়ন দেওয়ার, এবং এই ওপিনিয়ন যদি দেওয়া হয় তাহলে এটা অ্যাডভাইস হিসেবে বিবেচিত হবে এবং এটা বাইন্ডিং কোনো কিছু বা কোনো ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে না। So that's are all the jurisdiction of the High Court Division and Appellate Division under ordinary law in Appellate High Court Division and under also our supreme law of the land, that is constitutional law. এখন যে পার্টটা আমি তোমাদেরকে পড়ব এই পার্টটা আসলে বা বলবো এটা আসলে সাংবিধানিক আইনের কোনো বিষয় নয়, কিন্তু এটা আমরা জেনে রাখতে পারি, এটা আমাদের পরবর্তীতে লাগবে, অন্য সিভিল কোর্টের ক্ষেত্রে আমাদের লাগবে। সো সাবঅর্ডিনেট সিভিল কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টের ক্ষেত্রে আবার বাংলাদেশে 2 ধরনের আছে, সাবঅর্ডিনেট ওয়ান সিভিল স্ট্রিম আর একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট স্ট্রিম, অর্থাৎ দেওয়ানি কোর্টও আছে এবং ফৌজদারি আদালতও আছে। সেই ক্ষেত্রে আন্ডার সেকশন 3 অফ সিভিল কোর্ট অ্যাক্ট 1887 যা পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2001-এ 5 ধরনের সিভিল কোর্ট আছে। দ্য কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোর্ট অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, দ্য কোর্ট অফ senior assistant and the court of assistant judge. So each of these court is a separate court and has separate jurisdiction assigned to it by the Civil Courts Act or any other law which may be either original jurisdiction, appellate jurisdiction or transferred jurisdiction. Now court of district judge, this court which is next to hierarchy down from the High Court division, it is headed by the district judge. A district judge usually does not try original suits. This is because of the provision of Section 15 of the Code of Civil Procedure that every suit must be instituted in the court of the lowest grade competent to try it. However, under various special laws, the district judge is the only court to try certain cases like insolvency, guardianship, probate and administration, etc. The district judge's pecuniary jurisdiction is unlimited. Under Section 8, 11, 22, 23, etc. of the Civil Courts Act 1887, it has the power to delegate his function or transfer appeal to the additional district judge or any other civil court under his
administrative control. Subject to superintendence of High Court Division, the district judge shall have administrative control over all the civil courts. সো ডিস্ট্রিক্ট জাজ আসলে ইউজুয়ালি কোনো অরিজিনাল সুটস গ্রহণ করে না, কারণ সেকশন 15 কোড অফ সিভিল প্রসিডিউরে বলা হচ্ছে যে আমরা লোয়েস্ট গ্রেড যে কোর্ট কম্পিটেন্ট টু ট্রাই এ কেস সেখানে কোনো কেস ফাইল করব। সুতরাং ভ্যারিয়াস স্পেশাল লতে সাধারণত ডিস্ট্রিক্ট জাজ কিছু কেস বা তিনি জাজ করতে পারেন, সেগুলো হচ্ছে ইনসলভেন্সি, গার্জিয়ানশিপ, প্রবেট অ্যাডমিনিস্ট্রেশন এটসেট্রা। এছাড়াও আন্ডার সেকশন 8, 11, 22, 23 সিভিল কোর্টস অ্যাক্ট অনুযায়ী তার ক্ষমতা রয়েছে যে তিনি তার পাওয়ার এবং তার যে ফাংশন রয়েছে এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে উনি হস্তান্তর করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন, অথবা হাইকোর্ট ডিভিশনের সুপারিনটেন্ডেন্সে ডিস্ট্রিক্ট জাজ শ্যাল হ্যাভ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ওভারঅল দ্য সিভিল কোর্টস সাবঅর্ডিনেট। সকল সিভিল কোর্টকে কন্ট্রোল করে কিন্তু এই ডিস্ট্রিক্ট জাজ। Under its administrative control, a district judge may transfer to any joint district judge any appeal pending before him from decrees or orders of senior assistant judge or assistant judge. The district judge has been given revisional power by the Law Reform Ordinance 1978. Under this ordinance, the district judge has power of revising any decision of the subordinate courts in which no appeal lies thereto, if such subordinate courts commit any error of law, and in doing so he can call for records of the same and make such order in the case as he thinks fit. So district judge তার রিভিশনাল পাওয়ার রয়েছে ল রিফর্ম অর্ডিন্যান্স অনুযায়ী। আন্ডার দিস অর্ডিন্যান্স ডিস্ট্রিক্ট জাজের পাওয়ার রয়েছে কোনো ডিসিশন রিভাইজ করা সাবঅর্ডিনেট কোর্টের, এবং যেখানে কোনো আপিল দায়ের করা যাবে না, if such subordinate courts commit any error of law, and in doing so he can call for records of the same and make such order in the case as he thinks fit. Appellate jurisdiction. According to Section 20 of Civil Courts Act 1887, an appeal from a decree or order of a district judge or additional district judge shall lie to the High Court Division. So, appeal or decree or order of a district judge, additional district judge, এটা আমরা জানি যে ডিরেক্টলি হাইকোর্ট ডিভিশনে দায়ের করতে হয়। According to Section 21 of this Act, an appeal from a decree or order of a joint district judge shall lie to the district judge where value of original suit does not exceed টাকা 5 লাখ। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আপিল চলে যাবে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, তো বলতেছে যে যেখানে ভ্যালুয়েশন 5 লাখ টাকার উপরে যায় না, টু দ্য হাইকোর্ট ডিভিশন ইন এনি আদার কেস, এবং অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের কাছে যায়। অ্যান আপিল ফ্রম এ ডিক্রি অর অর্ডার অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ অর অ্যাসিস্ট্যান্ট জাজ লাই টু দ্য ডিস্ট্রিক্ট জাজ। এখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজের কাছ থেকে কোনো অর্ডারের আপিল চলে যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে, হোয়ার দ্য অ্যাপিল লাই টু দ্য ডিস্ট্রিক্ট জাজ and district judge has assigned the function receiving appeals to additional district judge, then appeals may directly be preferred to the additional district judge. এখন যদি এমন হয় যে কোথাও থেকে আপিল আসবে ডিস্ট্রিক্ট জাজ, এই কথাটা বলা হয়েছে কিন্তু ডিস্ট্রিক্ট জাজ এই ফাংশনটা অ্যাসাইন করেছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে, তাহলে সেখানে ডিরেক্টলি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কাছে চলে যাবে আপিলটা। দ্য কোর্ট অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ. The judicial function of additional district judge is similar to that of the district judge. So additional district judgeর যাবতীয় ফাংশন ডিস্ট্রিক্ট জাজের মতোই। He tries those cases which are transferred to his court from the court of district judge. কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ থেকে যে সকল কেস তার কাছে দেওয়া হয় সে সেগুলারই বিচার করে। আপিল ফ্রম দিস কোর্ট নর্মালি লাইজ টু দ্য হাইকোর্ট ডিভিশন, এই কোর্টের আপিল হাইকোর্ট ডিভিশনে যায়। However, an appeal shall not lie to High Court Division from a decree or order of an additional district judge in any case in which, if the decree or order had been made by district judge, appeal would not lie to the High Court Division. সো এই ক্ষেত্রে বলা হচ্ছে নর্মালি কিন্তু আপিল হাইকোর্ট ডিভিশনে যায় এই কোর্ট থেকে, তবে হাইকোর্ট ডিভিশনের ডিক্রি অর্ডার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ in any case in which decree order had been made by district judge,
তার মানে ডিক্রি বা অর্ডার যদি ডিস্ট্রিক্ট জাজ কর্তৃক হয় দেন আপিল উড নট লাই টু দ্য হাইকোর্ট ডিভিশন, এই কথা আবার বলা হচ্ছে। দ্য কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট, এই কোর্ট দুই ধরনের জুরিসডিকশন অ্যাপ্লাই করে, অরিজিনাল এবং অ্যাপিলেট। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পিকুইনারি জুরিসডিকশন ইজ অরিজিনাল সুট আনলিমিটেড। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পিকুইনারি জুরিসডিকশন থাকা আনলিমিটেড। This court has jurisdiction to try those cases the value of which exceed টাকা 4 লাখ। সো বলছে যে এই কোর্টের জুরিসডিকশন রয়েছে সেই সকল কেসগুলোকে ট্রাই করার যা 4 লাখ টাকা এক্সিড করেছে। দাস ইটস জুরিসডিকশন স্টার্টস উইথ টাকা 4 লাখ। এর জুরিসডিকশনটাই শুরু হয় 4 লাখ টাকা থেকে। Appeal from this court will lie to district judge where the value of the original suit did not exceed টাকা 5 লাখ। আপিল ফ্রম দিস কোর্ট, অর্থাৎ এই কোর্টের যে আপিল এটা ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যায় হোয়ার ভ্যালু অফ অরিজিনাল স্যুট, যেখানে 5 লাখ টাকার বেশি নয়। ডিস্ট্রিক্ট জাজ মে ট্রান্সফার টু এ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ under his administrative control and pending appeal from decree order of senior assistant judge or assistant judge. সো ডিস্ট্রিক্ট জাজের কাছে পেন্ডিং কোনো আপিল, যেটা হয়তোবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজের কোনো অর্ডার পেন্ডিং অবস্থায় আছে, সেটা কিন্তু জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে তিনি ট্রান্সফার করতে পারেন। দ্য কোর্ট ইজ অলসো এম্পাওয়ার্ড টু অ্যাক্ট অ্যাজ এ স্মল কজেস কোর্ট আন্ডার সেকশন 25। নাও আমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্ট এই দুটা দেখব। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট হ্যাজ অরিজিনাল জুরিসডিকশন অফ এ ক্লেম দ্য ভ্যালু অফ হুইচ ডাজ নট এক্সিড টাকা 4 লাখ। 4 লাখ টাকা অতিক্রম করবে না এরকম মূল্যমানের মামলাগুলোর অরিজিনাল জুরিসডিকশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টের হাতে আছে। Appeal from this court lie to the court of the district judge, and this court is also empowered to act as a small causes court. Then assistant judges court. This court stands at the base of hierarchy of the civil court, and it has original jurisdiction limited to a claim of value which does not exceed 2 lakh taka. This court is also empowered to act as a small causes court. This court has also been invested with the revisional power in petty civil matters coming from Village Courts Ordinance 1976. এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়ব, আর সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি। আর এতক্ষণ আমরা সাবঅর্ডিনেট কোর্ট নিয়ে যা পড়লাম সেটি আসলে এইখানকার বা সংবিধান আইনের কোনো পার্ট হিসেবে তোমাদের পড়ার দরকার নাই, তোমরা একেবারে ওটা অ্যাভয়েড করতে পারো। সো ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারির ক্ষেত্রে আমরা প্রথমতই দেখব যে আমাদের আর্টিকেলে কি বলা আছে। সো সংবিধানের আর্টিকেলে কিন্তু এটা উল্লেখ করা আছে যে স্টেট চাইলে বা স্টেট প্রয়োজনে কি করবে, জুডিশিয়ারিকে একেবারে স্বাধীন করবে এক্সিকিউটিভ বডি থেকে। সো সেই ম্যান্ডেটটা কমপ্লিট করতে গেলে আসলে কি করতে হবে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলতে আমরা বুঝি দ্যাট দ্য জাজেস আর ইন পজিশন টু রেন্ডার জাস্টিস ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার ওন সেন্স অফ জাস্টিস without submitting to any kind of pressure, influence, be it from executive or legislative or from the superior and from the colleagues. সো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলতে আমরা বুঝি যেখানে জাজমেন্ট দেবার ক্ষেত্রে একজন জাজ স্বাধীন থাকবে এবং সেই ক্ষেত্রে তাকে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ বা তার কোনো সুপারিয়র বা কলিগ কখনো ইনফ্লুয়েন্স করবে না বা প্রেশার দেবে না। সো এই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্টের মিনিংটা হচ্ছে সাবঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জাজেস, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য জাজেস, কালেকটিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জাজেস অ্যান্ড ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জাজেস। এই চারটা বিষয়ের সমন্বয়ে কিন্তু আসলে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটা এনজয় করতে পারে কোনো জাজ। কন্ডিশন ফর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এই কন্ডিশনগুলো ডিপেন্ড করে তাদের মোড অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, সিকিউরিটি অফ টেনিওরের ক্ষেত্রে, অ্যাডেকুয়েট রেমুনারেশন এবং প্রিভিলেজের ক্ষেত্রে। নাও মোড অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, সেখানে কোনো এক্সিকিউটিভ, লেজিসলেটিভের ইনফ্লুয়েন্স কাজ করছে কিনা। সো মোড অফ অ্যাপয়েন্টমেন্টে আমরা দেখি ইলেকশন বাই দ্য পিপল, ইলেকশন বাই দ্য লেজিসলেচার, অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য এক্সিকিউটিভ, এই 3 ধরনের মোডে আসলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে থাকে। দেন সিকিউরিটি অফ টেনিওর, আইদার জাজেস আর টু বি অ্যাপয়েন্টেড ফর দ্য হোল লাইফ or for a definite period.
The condition for the service should be such that the judges can fearlessly administer justice. So security of tenure of course there, because জাজদেরকে হয়তোবা হোল লাইফ বা একটা ডেফিনিট পিরিয়ডের জন্য অ্যাপ্লাই করতে ডেফিনিট পিরিয়ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, এবং সেখানে তাদের সার্ভিস কন্ডিশনটা এমন হবে যাতে তারা ফেয়ারলেসলি জাজমেন্ট দিতে পারে, জাস্টিস করতে পারে। এই ক্ষেত্রে তাদেরকে যত তথ্য দেখা যাচ্ছে যে না ঠিক আছে আমরা টার্মিনেট করে দিলাম জাজকে লাইক দ্যাট, তো এই সিকিউর অফ টেনিউরিট যদি না থাকে তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হয় না। অ্যাডেকুয়েট রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যালারিজ অ্যান্ড আদার প্রভিশন শুড বি অ্যাডেকুয়েট। দ্য কন্ডিশন অফ স্যালারিজ ইট ক্যান নট বি ভ্যারিড বাই দ্য ডিসঅ্যাডভান্টেজেস ডিউরিং দ্য টেনিউর অফ দ্য অফিস অ্যান্ড আফটার রিটায়ারমেন্ট জাজ শুড রিসিভ অ্যাডেকুয়েট পেনশন। অ্যাডেকুয়েট রেমুনারেশন এবং প্রিভিলেজেস যদি কাউকে দেওয়া না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্স আসলে প্রদান হয় না, কারণ দেখা যাচ্ছে সেই জাজ তখন ইনফ্লুয়েন্স ও মুক্তমুখে কাজ করবে, বা যা হয় আর কি, রেমুনারেশন না থাকলে সে কাজও ঠিক মতো করতে পারে না। এখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখব যে বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আছে কিনা। হায়ার জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারি কি। মোড অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি 95(1) হায়ার জুডিশিয়ারির ক্ষেত্রে জাজেস শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। Even though there is no constitutional requirement of consultation with the Chief Justice, a practice of such consultation before appointing judges of the Supreme Court has been followed by the President. So loopholes key: Article 98 appointment of additional judges, Article 99 appointment of the retired judges in judicial or quasi judicial office. So additional judges এবং যেটা জুডিশিয়াল কোয়াসি জুডিশিয়াল অফিসে রিটায়ার্ড জাজদের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে, এইটা হচ্ছে লুফলস এই মুড অফ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে। সিকিউরিটি অফ টেনিউরের ক্ষেত্রে আফটার 14th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু আর্টিকেল 96, judges shall hold the office until he or she attain the age of 67 years and removal of the office article 96 by the Supreme Judicial Council. সো এটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। অ্যাডেকুয়েট রেমুনারেশন এবং প্রিভিলেজের ক্ষেত্রে দ্য রেমুনারেশন গিভেন টু দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ এ হ্যান্ডসাম ওয়ান ইন আওয়ার সোসাইটি, অ্যান্ড আর্টিকেল 147 রেমুনারেশন প্রিভিলেজ অ্যান্ড আদার টার্মস কন্ডিশন অফ সার্ভিস অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ইট ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজেস। সো এখানে কিন্তু তাদেরকে অ্যাডেকুয়েট রেমুনারেশন, সিকিউরিটি অফ টেনিওর বোথ দেওয়া হয়েছে আর কি সুপ্রিম কোর্টের জাজদের ক্ষেত্রে। সো অল ইন্ডিপেন্ডেন্স অফ লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রেও কিছুটা বর্তমানে করা হয়েছে। এই ফাংশনটা অনেক আগের, যেটা এখানে উল্লেখ করা হচ্ছে যে প্রথমত বর্তমানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ফাংশন পরিচালনা করে। এখানে একটা আমরা আলাদা স্ট্রিম পেয়েছি এখন, এবং তবে মিনিস্ট্রি কর্তৃক কিন্তু ম্যাজিস্ট্রেট বা লোয়ার জুডিশিয়ারির জাজরা কন্ট্রোলড হয়, এবং এই মিনিস্ট্রি আমরা জানি এক্সিকিউটিভ বডি, তাদের ফাংশনস, তাদের কাজ, তাদের বেতন, তাদের পোস্টিং সব কিছুই কিন্তু মিনিস্ট্রি কর্তৃক নির্ধারিত হয়, মিনিস্ট্রি অফ জাস্টিস, ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কর্তৃক। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে, আর বর্তমানে এটা 3 নাম্বার যেটা, এটাও কার্যকরী নাই, কারণ আমরা জানি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফকোর্স ল ব্যাকগ্রাউন্ড হতে হবে। সো এই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারছি না, বাট আমরা দেখব যে কন্ট্রোল এখনও আছে, তাদের রেমুনারেশন বাড়ানো হয়েছে, তারা তাদের রেমুনারেশন এভরিথিং মাজদার হোসেন কেসের ডিসিশনের পর কিন্তু সব কিছু ডিফারেন্ট ওয়েতে রেগুলেট হচ্ছে। আরও একটা বড় ব্যাপার, আদার লোয়ার কোর্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, যেগুলো নিয়ে আসলে লোয়ার কোর্ট গঠিত হয়, সেখানে আর্টিকেল 116 অনুযায়ী দ্য কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন অফ পার্সন এমপ্লয়েড ইন জুডিশিয়াল সার্ভিস অ্যান্ড ম্যাজিস্ট্রেট এক্সারসাইজিং জুডিশিয়াল ফাংশন শ্যাল ভেস্ট ইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড শ্যাল বি এক্সারসাইজ আফটার কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট। এই কথাটা সুন্দরভাবে বলা থাকলেও ইন প্র্যাকটিস আমরা দেখি যে এটা মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কর্তৃক আসলে রেগুলেট হয়, এবং যার কারণে আমরা বলতে পারি যে লোয়ার জুডিশিয়ারি quite not until now ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ওইভাবে এনজয় করতে পারেনি, যেটা হায়ার জুডিশিয়ারি বাংলাদেশের মোটামুটি করে থাকে, হালকা আমরা বলবো যে করে থাকে। বাট ইন দ্যাট কেস অলসো আমরা লুফল দেখলাম যে অ্যাডিশনাল জাজ নিয়োগের ক্ষেত্রে সেটাও কিন্তু এক্সিকিউটিভ বাই দ্য এক্সিকিউটিভ অথরিটি গভর্নমেন্টই নিয়োগ দিয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কি চায়, তার নিজেদের লোকদেরই সেই অ্যাপয়েন্টমেন্টটা দেখতে চায়, ঠিক না? তো এই ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশে আসলে ওইভাবে নাই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি,
এবং লুফলস রয়েছে। এই ল্যাকিংসগুলো যদি আমরা ওভারকাম করতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম ওকে আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। সো দ্যাটস অল অ্যাবাউট হায়ার কোর্ট। আর আমি বলবো সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন নিয়ে যা বললাম সেটা তোমরা এখানে দেখতে পারো, আর এই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সটা তোমরা এই পার্ট থেকে পড়তে পারো। লোয়ার জুডিশিয়ারি নিয়ে আসলে পড়ার আমি মনে করছি না দরকার আছে এখনই। তো আজকে শেষ হয়ে গেল আমাদের লেকচার এখানেই। যদি তোমাদের কোনো কোশ্চেন বা কমেন্টস থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো। আর আশা করছি এতে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আজকের টপিকটি। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, অথবা যদি ক্লিয়ার কোনো কনসেপ্ট প্রয়োজন পড়ে সেটাও লিখতে পারো। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।